স্ট্রোক একটি গুরুতর স্বাস্থ্য সমস্যা। যত অসংক্রামক রোগে মানুষ মারা যায় তার মধ্যে কিন্তু দ্বিতীয় প্রধান কারণ হচ্ছে স্ট্রোক। অনেকের ধারণা স্ট্রোক এবং হার্ট অ্যাটাক এই দুটো একই বিষয়, কিন্তু কখনোই এই দুটো একই বিষয় নয়। দুটো একেবারে ভিন্ন বা আলাদা। যত তাড়াতাড়ি আপনি স্ট্রোকের লক্ষণগুলিকে শনাক্ত করতে পারবেন অর্থাৎ কিনা চিনতে পারবেন, তত তাড়াতাড়ি আপনার সুস্থ হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকবে। যে কোনো ধরনের গুরুতর ক্ষতি কিন্তু আপনি এড়িয়ে যেতে পারবেন এই যত তাড়াতাড়ি আপনি এই লক্ষণগুলিকে বুঝতে পারবেন। আর এই স্ট্রোক হলে কিন্তু আমাদের মস্তিষ্কের যে রক্ত চলাচল, রক্ত সরবরাহ, এটার পরিমাণ কিন্তু ব্যাহত হয়। তো সেসব নিয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। স্ট্রোক কি, এটি কেন হয় এবং এই স্ট্রোক কত প্রকারের হয় এবং প্রত্যেকটা প্রকারের আলাদা 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 লক্ষণও ধরে ধরে বলে দেব। তবে এখন জেনে নিন যে আগাম কি কি লক্ষণ আপনি দেখলে আপনার মধ্যে আপনি খুব দ্রুত নিজে থেকে সচেতন হতে শুরু করবেন। কি এমন আগাম পূর্বাভাস দেয় আপনার মধ্যে যেটা দেখলে আপনি নিজে থেকেই সতর্ক হতে পারবেন যে আপনার স্ট্রোক হওয়ার সম্মুখীন হয়েছে। সেই লক্ষণগুলো এবার জেনে নিন। তো এই লক্ষণগুলির মধ্যে প্রথম যে লক্ষণটি আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হলো দুর্বলতা। আপনার বাহু, পা এবং মুখ একটা অসাড় হয়ে যাবে, অসাড়তা ভাব চলে আসবে। সব থেকে মজার বিষয় কি বলুন তো, এটি আপনার শরীরের যে কোনো একটা সাইড বরাবর হতে পারে আপনার ডান সাইড বরাবর সবটাই অবশ হয়ে যাচ্ছে বা অসাড় হয়ে যাচ্ছে, হতে পারে আপনার বাম সাইড বরাবর সবটা অসাড় হয়ে যাচ্ছে বা অবশ হয়ে যাচ্ছে। আর এই স্ট্রোক হলে আমরা কম বেশি সবাই জানি যে মানুষের একটা সাইড প্যারালাইসিস হয়ে যায়, অর্থাৎ আপনার যে সাইডটা দুর্বলতা এবং অসাড়তা আপনি অনুভব করবেন সেই সাইডটা কিন্তু পরবর্তী সময়ে যদি আপনি ঠিকঠাকভাবে শুরুতেই যদি এর ট্রিটমেন্ট বা এর আগাম সংকেত যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু সেই সাইডটা আপনার প্যারালাইজড হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে থাকবে। নেক্সট যে পয়েন্টটা আপনার মধ্যে প্রকাশ পাবে বা যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হলো গুলিয়ে ফেলা। আপনি সবকিছুকে গুলিয়ে ফেলবেন। কিরকম না, আপনি কারোর সঙ্গে কথা বলছেন, সে কি কথা বলছে সেটা বোঝার মতো আপনার ঠিকঠাক সামর্থ্য থাকবে না, কিংবা সেটা শোনার পরে আপনি কি উত্তর দেবেন সেটাও কিন্তু আপনি ঠিকঠাকভাবে পারবেন না। এই সিস্টেমটা পুরোটা আপনার গুলিয়ে যাবে। এছাড়া আপনার ওই মুহূর্তে একটা ভুলে যাওয়ার প্রবণতা প্রচন্ড হারে প্রকাশ পাবে। তাই এটি একটি স্ট্রোকের কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ যে কথোপকথনের মাঝখানে আপনি বিভ্রান্ত হয়ে পড়বেন এবং ভুলে যাবেন। নেক্সট যেটা প্রকাশ পাবে বা যে লক্ষণটা প্রকাশ পাবে সেটা হচ্ছে আপনার দৃষ্টিশক্তির সমস্যা। অর্থাৎ আপনি একটা চোখে অথবা দুটো চোখে আপনি হঠাৎ করে ঝাপসা দেখতে শুরু করবেন অথবা অন্ধকার নেমে আসবে। নেক্সট যে লক্ষণটি আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ আপনি কোথাও হেঁটে হেঁটে যাচ্ছেন কিংবা এক জায়গায় দাঁড়িয়ে আছেন, সেই মুহূর্তে দেখবেন আপনার মধ্যে একটা ভারসাম্যহীনতা লক্ষ্য করতে পারবেন। ঠিকঠাক ভারসাম্য পাচ্ছেন না শরীর, এই হয়তো পড়ে যাবেন, এইরকম একটা ভাব কিন্তু আপনার মধ্যে প্রকাশ পাবে। নেক্সট যে লক্ষণটা আপনার মধ্যে প্রকাশ পাবে সেটা হচ্ছে কিন্তু প্রচন্ড মাথা ব্যথা করবে। কোনো কারণ নেই, কোনো অনিয়মভাবে আপনি চলেননি, তাও পর্যন্ত কিন্তু হঠাৎ করে আপনার প্রচন্ড মাথা ব্যথা হবে, তীব্র মাথা যন্ত্রণা শুরু হবে, যেটা কিন্তু স্ট্রোকের একটা পূর্ব লক্ষণ হতে পারে। তবে এক্ষেত্রে একটা জিনিস কিন্তু খুব গুলিয়ে যায় বা খুব ক্রিটিক্যাল হয়ে দাঁড়ায়, সেটা হচ্ছে যাদের মাইগ্রেনের সমস্যা আছে। এই মাইগ্রেনের সমস্যা যাদের আছে তাদের কিন্তু এই স্ট্রোক হওয়ার আগে যে মাথা ব্যথা হয় সেই মাথা ব্যথার সঙ্গে মাইগ্রেনের মাথা ব্যথা কিন্তু একটা গুলিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে এই লক্ষণটা ধরা কিন্তু একটু কঠিন হয়ে দাঁড়ায়। তবে তাও একটু সহজ করে বললে হঠাৎ করে যন্ত্রণাটা শুরু হবে, আর
প্রচন্ডভাবে, তীব্রভাবে। কিন্তু মাইগ্রেনের ক্ষেত্রে কি হয়, আস্তে 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 শুরু হয়, তারপরে ধীরে ধীরে বাড়তে থাকে। এই ছোট্ট একটা লক্ষণ কিন্তু যেটা দুটোর মধ্যে তফাৎ করে দেয়। এছাড়া কিন্তু এই স্ট্রোককে শনাক্ত করার আরো একটা শর্ট প্রসেস ব্যবহার করা, যেটা মেডিকেলে ইউজ করা, সেটা হচ্ছে ফাস্ট, মানে FAST, ফাস্ট। এই চারটে জিনিসের উপর আপনারা ফোকাস রাখবেন। এই চারটে জিনিস কি কি? এফ থেকে হচ্ছে ফেস, অর্থাৎ আপনার মুখমণ্ডল। এই মুখমণ্ডলের মধ্যে কিরূপ বিকৃতি প্রকাশ পাবে না, ধরুন আপনি কারোর সঙ্গে কথা বলছেন বা আপনি হাসছেন, তখন দেখবেন আপনার মুখ সরাসরি বা সোজাসুজি সাধারণ মানুষ যেমন কথা বলে সেরকম ভাবে না হয়ে একপাশে একটু হেলে বা বেঁকে বেঁকে প্রকাশ পাবে, অথবা আপনার এই যে চোয়ালের নিচের অংশটা যেন বেশি ঝুলে পড়বে, এই রকম লক্ষণ কিন্তু প্রকাশ পাবে। এটা হচ্ছে এফ। নেক্সট হচ্ছে এ থেকে হচ্ছে আর্ম বা বাহু। আমাদের এই যে দুটো বাহু আছে, বাহু, এক্ষেত্রে কি হবে না, আপনি এই বাহুর দ্বারা হাতকে উপরের দিকে অথবা নিচের দিকে নামাতে পারবেন না, কষ্ট হবে। বিশেষ করে ওপরের দিকে তুলতে গেলে আপনার খুব কষ্ট হবে। এই লক্ষণটা কিন্তু প্রকাশ পাবে। এর নেক্সট হচ্ছে এস থেকে হচ্ছে স্পিচ, অর্থাৎ কথা বলা। কথা বলার সময় আপনার অসঙ্গতি লক্ষ্য করা যাবে, আপনি কথা পরিষ্কারভাবে বলতে পারবেন না, এই লক্ষণটা কিন্তু প্রকাশ পাবে। আর লাস্ট যেটা আসবে সেটা হচ্ছে টি, যার অর্থ হচ্ছে টাইমিং। টাইমিং এর যদি আমি বিশ্লেষণ করে বলে দিই, সেক্ষেত্রে হচ্ছে আপনি কত দ্রুত আপনার এই লক্ষণগুলোকে বুঝতে পারছেন এবং এই বুঝতে পারার পরে কত দ্রুত আপনি চিকিৎসার শরণাপন্ন হচ্ছেন, সেটাই হচ্ছে টাইমিং এর বিষয়। আর এই টাইমিংটা যত ভালো করতে পারবেন, টাইমিংটা যত গুরুত্বপূর্ণভাবে চিহ্নিত করতে পারবেন, তত আপনার বেঁচে যাওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। কারণ আপনি যদি টাইমিং এর আগে যদি লক্ষণগুলো বুঝতে পারেন, সেক্ষেত্রে আপনি নিজে থেকেই কিছু একটা ব্যবস্থা নিতে পারবেন। সেটা হতে পারে চিকিৎসকের সাহায্যে, হতে পারে কোনো ঘরোয়া উপায়, অথবা আপনি ধরে নিচ্ছি আপনি বুঝতেই পারলেন না, আপনার স্ট্রোক হয়েই গেল। সেক্ষেত্রে যদি টাইমিংটা ঠিক থাকে এবং যত তাড়াতাড়ি সম্ভব যদি আপনাকে চিকিৎসকের শরণাপন্ন করা হয়, সেক্ষেত্রেও আপনার বেঁচে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাহলে টাইমিংটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই তো স্ট্রোক হওয়ার পূর্বের লক্ষণগুলো জানলাম। এবার জেনে নিন স্ট্রোক কি এবং এটা কেন হয়। তারপরে বলবো স্ট্রোক কয় প্রকারের হয়। স্ট্রোক হচ্ছে একটা ব্রেন বা মস্তিষ্কের রোগ। আমাদের মস্তিষ্কের মধ্যে প্রচুর সূক্ষ্ম সূক্ষ্ম শিরা উপশিরা আছে, আর এই শিরা উপশিরার মধ্য দিয়ে যে রক্ত প্রবাহিত হয়, এই রক্ত প্রবাহে যদি বাধা সৃষ্টি হয়, তখন কিন্তু আমাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। আর এই যে মস্তিষ্কের মধ্যে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাওয়া, এটা হতে পারে আপনার মস্তিষ্কের যে শিরা উপশিরাগুলো, তার মধ্যে কোনো জায়গায় ব্লকের সৃষ্টি হয়ে বাধা সৃষ্টি হতে পারে, অথবা আপনার মস্তিষ্কের কোনো অংশের শিরা ছিঁড়ে গিয়ে বাকি অংশগুলোতে রক্ত সরবরাহ বন্ধ হওয়ার কারণেও হতে পারে কিন্তু স্ট্রোক। তবে এক্ষেত্রে মস্তিষ্কের মধ্যে এই যে ঘটনাগুলো বললাম, এগুলো কিন্তু একটা রোগীর মধ্যে 24 ঘন্টার মধ্যে কিন্তু এগুলো ধীরে 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 প্রকাশ পেতে পারে। অনেকে কি করে, কিছু না, ওই কোনো ব্যাপার না, এইভাবে এড়িয়ে যায়, গুরুত্ব দেয় না। আর যারা গুরুত্ব দেয় না তাদের প্যারালাইস অর্থাৎ পক্ষাঘাতের সম্ভাবনা বেড়ে যায়, আর যারা গুরুত্ব দেয় তারা বেঁচে যায়, তারা আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারে। তাই গুরুত্ব দেওয়াটা কিন্তু খুব জরুরি। এবার জেনে নেওয়া যাক স্ট্রোক কত প্রকারের হয়। স্ট্রোক সাধারণত 3 প্রকারের হয়, আর এই 3 প্রকারের মধ্যে প্রথম প্রকার হচ্ছে ইসচেমিক স্ট্রোক। এই ইসচেমিক স্ট্রোকটা কি? ইসচেমিক স্ট্রোকটা হচ্ছে যে স্ট্রোকগুলো আমাদের হয় তার মধ্যে সবথেকে সাধারণ এবং কমন একটা স্ট্রোক হচ্ছে ইসচেমিক স্ট্রোক। এটি তখনই হয় যখন আমাদের মস্তিষ্কের মধ্যে কোনো ওই শিরা উপশিরার, মস্তিষ্কের যে শিরা উপশিরাগুলো আছে তার মধ্যে কোনো কারণে যদি ব্লকের সৃষ্টি হয়,
সেক্ষেত্রে কিন্তু এই ইসচেমিক স্ট্রোকটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর এই ইসচেমিক স্ট্রোকে যেহেতু ব্লকেজ তৈরি হয়, সেই ব্লকেজ তৈরি হওয়ার কারণে শরীরের ব্রেনের মধ্যে ঠিকঠাকভাবে অক্সিজেন ও পুষ্টি পৌঁছতে পারে না, ফলে ব্রেনের ওই অংশের সেলগুলোর মৃত্যু হয় বা ডেথ হয়ে যায়। এই ইসচেমিক স্ট্রোকের কিন্তু দুটি প্রধান কারণ আছে, যার মধ্যে একটি হচ্ছে থ্রম্বোটিক স্ট্রোক। এই থ্রম্বোটিক স্ট্রোক কি না, শরীরের মধ্যে যে ধমনীগুলো আছে সেই ধমনীগুলোর মেন যে ধমনী, অর্থাৎ ধরুন একটা ধমনী, তার থেকে বিভিন্ন শিরা উপশিরা বেরিয়ে গেছে, এই যে মেন যে ধমনীটা, এই মেন ধমনীটার মধ্যে যদি ব্লকের সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে থ্রম্বোটিক স্ট্রোক। আর নেক্সট হচ্ছে এম্বোলিক স্ট্রোক। এই এম্বোলিক স্ট্রোকটা কি না, আপনার যে ব্লকেজটা তৈরি হবে সেটা ব্রেনের মধ্যে হবে না, সেটা শরীরের অন্য কোনো অংশে যদি ব্লকেজটা তৈরি হয়, আর সেই ব্লকেজটার কারণে যদি মস্তিষ্কে ব্লাড এবং অক্সিজেন বা পুষ্টি সরবরাহ যদি বন্ধ হয়ে যায় বা কমে যায়, তখন কিন্তু এই এম্বোলিক স্ট্রোকটা তৈরি হয়। তাহলে দুটোর মধ্যে বুঝতে পারলেন, থ্রম্বোটিক স্ট্রোকে হচ্ছে আপনার ব্রেনের মধ্যে যে ধমনী আছে, মেন ধমনী, তার মধ্যে ব্লকেজ সৃষ্টি হয়। আর এম্বোলিক স্ট্রোকের ক্ষেত্রে হচ্ছে আপনার শরীরের কোনো অংশে যদি ব্লকেজ সৃষ্টি হবে, আর সেই ব্লকেজের কারণে মস্তিষ্কে ব্লাডের সাপ্লাই বন্ধ হয়ে যায়। এই দুটো হচ্ছে ইসচেমিক স্ট্রোকের মেন প্রধান কারণ। সেকেন্ড যে প্রকার স্ট্রোক হয় সেটা হচ্ছে হেমারেজিক স্ট্রোক। বলেছিলাম তিন প্রকারের, এক প্রকার বলে দিয়েছি ইসচেমিক স্ট্রোক, এবার হচ্ছে হেমারেজিক স্ট্রোক। হেমারেজ কথাটার অর্থ হচ্ছে রক্তক্ষরণ। তাহলে হেমারেজিক স্ট্রোক কথা থেকে আপনারা নিশ্চয়ই কম বেশি বুঝতে পারছেন যে কি হতে পারে। হ্যাঁ, যা বুঝছেন সেটাই ঠিক। মস্তিষ্কের মধ্যে কোনো ধমনী বা শিরা ছিঁড়ে যাওয়া বা ফেটে যাবে, যার ফলে মস্তিষ্কের ওই অংশে ব্লিডিং হবে, অর্থাৎ রক্তক্ষরণ হবে। আর এই ধরনের স্ট্রোক কিন্তু জীবনে হানির ঘটাতে পারে, অর্থাৎ সব থেকে ডেঞ্জারাস এবং ঝুঁকিপূর্ণ স্ট্রোক হচ্ছে এই হেমারেজিক স্ট্রোক। তবে এই ইসচেমিক স্ট্রোক আর হেমারেজিক স্ট্রোকের যদি কম্পেয়ার করা হয়, তাহলে তুলনামূলকভাবে কিন্তু হেমারেজিক স্ট্রোকটা কম হয়। আর এই কম হয় বলেই এত মারাত্মক। এই হেমারেজিক স্ট্রোক হলে কিন্তু মৃত্যুর সম্ভাবনা বা প্যারালাইসিস সম্ভাবনা অত্যন্ত বেশি, প্রচন্ড বেশি থাকে। এছাড়া এই হেমারেজিক স্ট্রোক হওয়ার পরে অনেকে হয়তো বেঁচে যায়, কিন্তু বেঁচে যাওয়ার পরেও তারা যেভাবে থাকে, তাদের মধ্যে যে লক্ষণ প্রকাশ পায় সেটা খুবই করুণার। অনেকের স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়, অনেকের একটা সাইড পুরো প্যারালাইজড হয়ে যায়, অনেকে সব কিছু আছে কিন্তু মুখে কথা বলতে পারে না, অসাড় হয়ে থাকে মুখ, আরো হাজার রকমের লক্ষণ দেখা যায় হেমারেজিক স্ট্রোকে। কিন্তু এবার যেটার কথা বলবো সেটা হচ্ছে ক্ষণস্থায়ী ইসচেমিক স্ট্রোক, বা যেটাকে কিন্তু অনেকে পাতি বাংলা ভাষায় মিনি স্ট্রোকও বলে থাকে। আর এই যে স্ট্রোকটা, এই স্ট্রোকটার কথা থেকে আপনারা বুঝতে পারছেন কি না, ক্ষণস্থায়ী ইসচেমিক স্ট্রোক, অর্থাৎ কি না ক্ষণিকের জন্য হবে। ইসচেমিক স্ট্রোকে কি বলেছিলাম, যে মস্তিষ্কের মধ্যে কোথাও ব্লকেজ তৈরি হয়ে রক্ত সরবরাহ বন্ধ হয়ে যাবে। তো সেক্ষেত্রে একই রকম ঘটবে, এক্ষেত্রে ক্ষণস্থায়ী, অর্থাৎ আপনার ক্ষণিকের জন্য যদি মস্তিষ্কের ব্লাড সাপ্লাই যদি বন্ধ হয়ে যায়, সেক্ষেত্রে যে ধরনের স্ট্রোকটা কিন্তু প্রকাশ পায় সেটাই হচ্ছে ক্ষণস্থায়ী ইসচেমিক স্ট্রোক বা মিনি স্ট্রোক। আর এই ধরনের স্ট্রোক কিন্তু যে লক্ষণগুলো প্রকাশ পাবে, সেই লক্ষণগুলো আপনার কয়েক ঘন্টার স্থায়ী হবে, তারপরে আবার আস্তে 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 আপনি জল দিলে মাথায় বা একটু সেবা শুশ্রূষা করলে আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে। এক্ষেত্রে কিন্তু বিশেষ কোনো ক্ষতি হয় না, আপনি যেমন সুস্থ স্বাভাবিক চলাফেরা করতেন তেমন সুস্থ স্বাভাবিক চলাফেরা করতে পারবেন। তবে হ্যাঁ, এই যে মিনি স্ট্রোক আপনার হলো, এটা কিন্তু আপনাকে এই লক্ষণ বা এই আগাম বার্তা দিয়ে গেল যে পরবর্তী সময়ে যদি আপনার স্ট্রোক হয়, সেক্ষেত্রে আপনার হেমারেজিক স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি, বা হেমারেজিক স্ট্রোক হওয়ার চান্স কিন্তু খুব বেশি। তাই যখনই মিনি স্ট্রোক হবে, তারপর থেকে আপনাদের প্রত্যেকটা পদক্ষেপে খুব সাবধানে ফেলতে হবে, খুব সন্তর্পণে যত্নে থাকতে হবে, তা না হলে কিন্তু আপনাদের খুব ভোগান্তি পেতে হতে পারে। তো এই তো আপনারা জানেন তিন প্রকারের স্ট্রোক, যেটা বললাম। কি কি বললাম? একটা হচ্ছে ইসচেমিক স্ট্রোক, আর একটা হেমারেজিক স্ট্রোক, আর একটা হচ্ছে ক্ষণস্থায়ী ইসচেমিক স্ট্রোক, যেটাকে মিনি স্ট্রোক বলা হয়।
এবার কয়েকটা পার্ট জাস্ট বলে দেবো, সেটা হচ্ছে কি কি অবলম্বন করলে বা কি কি আপনার দৈনন্দিন জীবন থেকে বাদ দিয়ে দিলে আপনাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেকটা কম থাকবে বা স্ট্রোক হওয়ার চান্স অনেক কমে যাবে। সেগুলো কি কি সেগুলো এবার একটু জেনে নিন ছোট্ট করে। স্ট্রোককে প্রতিরোধ করতে গেলে আপনার হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস আর কোলেস্টেরল, এই তিনটে সমস্যাকে অতি অবশ্যই যে কোনোভাবে নিয়ন্ত্রণে রাখতে হবে, কন্ট্রোলে রাখতে হবে। মেন হচ্ছে এটাই, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ আর কোলেস্টেরল, এই তিনটেকে কিন্তু যে কোনো উপায়ে নিজের বশে বা নিয়ন্ত্রণে রাখতে হবেই, তা না হলে কোনোভাবে কিছু করা যাবে না। এছাড়া আপনার জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনতে হবে, যেমন যারা অ্যালকোহল কনজিউম করেন, অ্যালকোহল কনজিউমকে ত্যাগ করতে হবে, অথবা যারা স্মোকিং করে তাদের সেটাকে ত্যাগ করতে হবে বা কমিয়ে আনতে হবে, একেবারে সামান্য মাত্রাতে নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু জীবনে স্ট্রোকের ঝুঁকি কমে যাবে। এছাড়া যারা গর্ভনিরোধক বড়ি বা জন্ম নিয়ন্ত্রণ পিলস খায়, তাদের সেই খাওয়াটাই কিন্তু কমাতে হবে। তবে এই যে কথাটা, এই কথাটার সত্যতা কতটা, সে বিষয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন আছে। এই বিষয়টা কতটা সত্য সেটা বিষয়ে কিন্তু আমিও সঠিকভাবে ওয়াকিবহাল নই। তবে একটা দুর্ঘটনা বা একটা রোগের জন্য যে কোনো কিছু দায়ী হতে পারে, তবে সেটা মেজরিটি কতটা সেটা নিয়ে কিন্তু একটা কনফিউজড আছি আমি। কারণ বেশিরভাগ মেয়েই এটা ইউজ করে, তা সত্ত্বেও দেখা গেছে যে ছেলেদের তুলনায় মেয়েদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা কিন্তু খুব কম। তুলনামূলকভাবে ছেলেরা বেশি আক্রান্ত হয়। তা সত্ত্বেও এই পয়েন্টটা বা এই কারণটা কিভাবে দায়ী হয় সেটা নিয়ে এখন প্রশ্ন আসতে পারে। এছাড়া আরো একটা লক্ষণ যেটা অনেকের মধ্যে প্রকাশ পায়, সেটা হচ্ছে ভাত খাওয়ার সময় অতিরিক্ত লবণ খাওয়া। এই লবণ খাওয়া কিন্তু কমাতে হবে। অনেকের আবার গ্রামাঞ্চলের দিকে একটা ধারণা আছে যে আমরা কাঁচা লবণ খাই না, লবণকে ভেজে সেটা ভাতের সঙ্গে খাই। দেখুন, লবণ সেটা কাঁচা হোক আর ভাজা হোক, ভাতের সঙ্গে যদি আপনি খান সেক্ষেত্রে কিন্তু চান্স বেড়ে যাবে। তাই সেই খাওয়াটাকে কমাতে হবে। এর পাশাপাশি আপনাদেরকে প্রত্যেক দিন নিয়ম করে 20 মিনিট থেকে আধা ঘন্টা শরীর চর্চা করতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো ব্যায়াম করতে পারেন, অথবা কিছু না করতে পারলে অন্তত হাঁটুন। তাহলে দেখবেন এই সমস্ত যে স্ট্রোক হওয়ার যে লক্ষণগুলো কম প্রকাশ পাবে বা চান্স কম থাকবে স্ট্রোক হওয়ার। আর এই স্ট্রোক হওয়ার ক্ষেত্রে একটা মেডিসিন আছে, কিন্তু সেটা আমি আপনাদেরকে বলবো না, কারণ মেডিসিন স্ট্রোকের ক্ষেত্রে সেভাবে বলা যায় না, কারণ সিভিয়ারিটির উপর নির্ভর করে। তবু একটা আমি মেডিসিন বলে দিতে পারি, সেটা হচ্ছে ইকোস্প্রিন। অনেক বয়স্ক ব্যক্তি বা অনেক ফ্যামিলির মধ্যে এটা কেনা থাকে। এই ওষুধটা কাছে রাখতে পারে, তবে ওষুধটার কার্যকারিতা ব্যবহার না জেনে কিন্তু কাছে রাখবেন না, ব্যবহার করবেন না। সেক্ষেত্রে আপনারা সরাসরি চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন সমস্ত কিছু জানার জন্য, অথবা সরাসরি আমাদের চেম্বারেও আসতে পারেন। চেম্বারের অ্যাড্রেস যদি জানার থাকে সেক্ষেত্রে বলবেন, আমি ডিরেক্ট পাঠিয়ে দেব। তো ওকে বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। তাহলে জানতে পারলেন তো স্ট্রোক হওয়ার আগে আপনার মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায়, স্ট্রোক কত প্রকারের হয় এবং কেন হয়। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সবাই শেয়ার করবেন। আমি লাইক করা, সাবস্ক্রাইব করে এসব কিছু বলছি না, কারণ লাইক সাবস্ক্রাইব আপনার উপরে, শুধু শেয়ার করুন। কারণ প্রত্যেক মানুষ যেন এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে জানতে পারে, ওয়াকিবহাল হতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।